অবতল দর্পণের ক্ষেত্রে কি রশ্মিগুলো মিলিত হয়েছে, তাহলে কি সদ্বিম্ব কার ক্ষেত্রে হবে? অবতল দর্পণের ক্ষেত্রে। আর অসদ্বিম্ব কি কার ক্ষেত্রে হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে। কারণ কি এক্ষেত্রে রশ্মিগুলো মিলিত হয়নি, এগুলো তো এদিকে চলে গেছে। আমাদের মনে হচ্ছে কি এখানে চোখ রাখার ফলে মনে হচ্ছে যে এই রশ্মিগুলো এই পয়েন্ট থেকে এসেছে, তাই আমাদের কি বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে কি আমাদের অসদ্বিম্ব গঠিত হবে। সো হাই এভরিওয়ান, তো আজকে আমরা শুরু করবো ক্লাস 10-এর যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি লাইট বা আলো। ঠিক আছে, তো এই লাইট বা আলো যে চ্যাপ্টারটা রয়েছে, এটা হচ্ছে ক্লাস 10-এর যে 5 নম্বর চ্যাপ্টার রয়েছে, সেই 5 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তো এখান থেকে টোটাল 12 নম্বর কোশ্চেন থাকবে। এই 12 নম্বরের মধ্যে দুটো এমসিকিউ, দুটা এসএকিউ, মানে 1 নম্বরের দুটা, একটা 2 নম্বরের কোশ্চেন, আর কি দুটা 3 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে 2 2 2 আর এখান থেকে 6, টোটাল কত হলো 12 নম্বর। তো এই 12 নম্বর হচ্ছে কি আলো চ্যাপ্টার থেকে থাকবে। সব থেকে বেশি কিন্তু এই আলো চ্যাপ্টার আর চলাতরির চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকেই আসে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। তো আলো সম্পর্কে পড়তে গেলে আমরা আগে জানতে হবে আলো কি। তো আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। ঠিক আছে, আমাদের যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর শক্তির উৎস কি? এই শক্তির উৎস হচ্ছে কি সূর্য। এই যে সূর্য আছে, এই সূর্য থেকে পৃথিবীতে কি আসে? আলো আসে। কিভাবে আসে? এই তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ আছে, এই তরঙ্গের মাধ্যমে। এই তরঙ্গটার নাম কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তাহলে আমাদের আগে তরঙ্গ সম্পর্কে জানতে হবে। তরঙ্গ কি? তো তরঙ্গ সম্পর্কে জানতে গেলে আমাদের, তরঙ্গ কেমন হয়? তরঙ্গ ঢেউয়ের মতো হয়, ঢেউয়ের মতো এরকম। ঠিক আছে, তো আমাদের তরঙ্গ সম্পর্কে জানতে গেলে, তরঙ্গ হচ্ছে কি ঢেউয়ের মতো হয় এরকম। তাই তরঙ্গটা কি? তরঙ্গ কাকে বলে? একটা পূর্ণ কম্পন বা একটা সমান দশা সম্পর্ক। সমান দশা বলতে এটা একটা দশা, এটা একটা দশা, বা এটা একটা দশা। ঠিক আছে, এই সমান দশা সম্পর্ক দুটো বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কি একটা তরঙ্গ। এই তরঙ্গকে আমরা, বা এই মধ্যবর্তী দূরত্বটাই কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে লিখি? ল্যামডা দিয়ে। এটার নাম কি? ল্যামডা। ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের যে একক হয় অ্যাংস্ট্রম, এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার, আর সিজিএসে কি সেন্টিমিটার। আর তরঙ্গের যে ছোট ছোট একক আছে কিনা, যেমন হচ্ছে অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম দিয়ে হচ্ছে অণু পরমাণুর যে দৈর্ঘ্য বা এদের আকার মাপা হয়। ঠিক আছে, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো হচ্ছে বিভিন্ন আকারের হয়। কোনগুলো হচ্ছে বড় আকারের হয়, আর কোনটা খুব ছোট আকারের হয়। ঠিক আছে, এই যে বড় আকারের হয়, আর এটা হচ্ছে ছোটো আকারের হয়। ঠিক আছে, আর এটা কি একটা মিডিয়াম আকারের হয়। ঠিক আছে, যে তরঙ্গ, যে সূর্য থেকে পৃথিবী থেকে বিভিন্ন আকারের আর বিভিন্ন রকমের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি তরঙ্গ আসে। এর মধ্যে যে তরঙ্গটা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, এর মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমাদের চোখে কি দেখার অনুভূতি জগায় বা জাগায়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? লাইট বা আলো। ঠিক আছে, এই সূর্য থেকে যে পৃথিবীতে এই 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসে, সেটা আমাদের চোখে কি অনুভূতি দেখায়, বা আমরা সেই আলোটাকে দেখতে পাই, বা সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা দেখতে পাই। সেটাকে আমরা কি বলছি? আলো বা লাইট। এই যে এটা আছে, এটা কি 4000 বা 8000 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে, তাই আমরা এটা দেখতে পাই, তাই এটাকে কি বলবো আমরা? আলো। ঠিক আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, এটা ছোট, তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট, তাহলে কি এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 4000 বা 8000 থেকে কম হবে। যদি কম হয়েছে, তাহলে এটাকে আমরা দেখতে পাবো না। যদি দেখতে না পাই, তো সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে ইউভি রে, বা বাংলা অতিবেগুনি রশ্মি। ঠিক আছে, এরপরে এই এই তরঙ্গটা রয়েছে, এই তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি? এই যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়,
বেশি বলতে কি 8,000-এর থেকে বেশি, যে 8,000-এর থেকে বেশি হয় তাহলে কী হবে, 8,000 অ্যাংস্ট্রমের থেকে বেশি হলে কী হবে, এটাকে আমরা দেখতে পাবো না, কারণ আমাদের দেখার রেঞ্জ কতটা 4,000 থেকে 8,000 অ্যাংস্ট্রম। যদি 8,000 অ্যাংস্ট্রমের বেশি হয় তাহলে কী করবো, এটাকে বলে হচ্ছে অবলোহিত রশ্মি। ঠিক আছে, এই অবলোহিত রশ্মিটা কী করে, আমাদের তাপ উৎপন্ন করে বা হিট উৎপন্ন করে, ঠিক আছে, হিট জেনারেট করে। ঠিক আছে, এই সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসে, আসে, তরঙ্গ আসে, এই তরঙ্গগুলো কি সবগুলোই সেম, কিন্তু এদের কি তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হওয়ার কারণে কি কেউ তাপ উৎপন্ন করে, কেউ আলট্রাভায়োলেট রে, কেউ হচ্ছে কি আলো বা আমরা চোখে দেখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, আলো তাহলে কি হলো, আলো হচ্ছে এক প্রকার শক্তি বা এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের চোখে কি অনুভূতি জাগায়। অনুভূতি মানে কি আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এর রেঞ্জ কতটা, 4,000 থেকে 8,000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এর কম হলে বা বেশি হলে কি আমরা দেখতে পাবো না, বা সেই রেটা বা রশ্মিটা বা সেই ওয়েভলেন্থটা আমরা দেখতে পাবো না, বা আমরা আলো দেখতে পাবো না। ঠিক আছে, এবার অ্যাংস্ট্রম আর মিটারের মধ্যে সম্পর্ক কী, অ্যাংস্ট্রম কি, এটা এই ইউনিট দিয়ে আমরা কি করতে পারি, পরমাণুর আকার নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা খুবই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে আমরা এটা কল্পনাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে 1 মিটার সমান কি 10⁻10 অ্যাংস্ট্রমকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি। ঠিক আছে, এর উপরে একটা শূন্য। ঠিক আছে, বা এটাকে আমরা উল্টে লিখি, 1 অ্যাংস্ট্রম সমান কত হবে, 10⁻10 মিটার। ঠিক আছে, এতটাই ক্ষুদ্র, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। ঠিক আছে, তো এবার পড়বো আমাকে আলোর গতি সম্পর্কে। আচ্ছা, আলোকে আমরা অনেক সময় রশ্মি হিসেবে কল্পনা করলাম, আমরা কখনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে, আর কখনো বা আমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই, ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে কি, যে আলো কি অসংখ্য কণার স্রোত বা ফোটন কণার স্রোত। ঠিক আছে, এই ফোটন কণা, এগুলো যে ফোটন কণা হয়, ঠিক আছে, এদের যে স্রোত, সেটাই কি আলো। ঠিক আছে, এটা আলোকে ফোটন কণার স্রোত হিসেবে ক্লাস 12-এ হচ্ছে ধরা হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের সিলেবাসে নেই এখন, আমাদের সিলেবাসে রয়েছে কি রশ্মি আর হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, আমার যে আলোক রশ্মি রয়েছে আর আলোক তরঙ্গ রয়েছে, আচ্ছা কখন আমরা রশ্মি আর কখন তরঙ্গ হিসেবে আমরা আলোকে আমরা যাচাই করবো। ঠিক আছে, তো রশ্মি কেমন হয়, ধরো এটা একটা কি মিরর বা আয়না, যেটাতে আমরা কি চেহারা দেখি। ঠিক আছে, বা এটাকে আমরা দর্পণও বলতে পারি ভালো ভাষায়। ঠিক আছে, দর্পণ ফিজিক্সের ভাষায়। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা রশ্মি বা রেকে কি সরল রৈখিক বরাবর ডিনোট করা হয়। আচ্ছা, ধরো এটা একটা টর্চ লাইট, এখান থেকে রশ্মি বেরোলো। ঠিক আছে, এই যে রশ্মিগুলো বেরোলো, এই টর্চ লাইটটাকে মুছে দিলাম। ঠিক আছে, এই রশ্মিগুলো যে বেরোলো, ঠিক আছে, এই রশ্মিগুলাকে কোন দিক দিয়ে বেরোলো আমি কী করে বুঝবো, এটা বোঝার জন্য আমাদেরকে অ্যারো চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এদিক দিয়ে বেরোলো, টর্চটা এদিকে ছিল, তো এদিক দিয়ে রশ্মিগুলো বেরিয়েছে, তার মানে কি এই চিহ্নটা দেবো। ঠিক আছে, মানে কি রশ্মিটা এদিক থেকে বেরিয়েছে, যদি এদিক থেকে বেরোয় তাহলে কি আমরা এই চিহ্নটা দেবো। ঠিক আছে, তো দর্পণের রশ্মিটা কোন দিক দিয়ে আসছে, এদিক থেকে আসতেছে, মানে কি এদিক থেকে কোনো একটা সোর্স ছিল এখানে, এদিক দিয়ে রশ্মিটা এসেছে। ঠিক আছে, আর এটাকে দর্পণে পড়েছে আর এদিককার কি এটা খর্বাকার। ঠিক আছে, তাই জন্য এই যে এরকম সিম্বলটা দিলাম। ঠিক আছে, এখানে পড়েছে রশ্মিটা। তরঙ্গ মানে কি ঢেউয়ের মতো। ঠিক আছে, তরঙ্গটা ধরো একটা কোনো পরমাণুতে পড়লো, ধরো এটা হচ্ছে পরমাণু বা অক্সিজেনের পরমাণু একটা। ঠিক আছে, একটা অক্সিজেনের পরমাণু, এটা এখানের মধ্যে একটা তরঙ্গ পড়লো। ঠিক আছে, এই রশ্মিটা পড়লো আর এখানে কি তরঙ্গের এই পরমাণুর উপরে একটা কি অক্সিজেনের পরমাণুর উপরে একটা তরঙ্গ পড়লো। ঠিক আছে, তো এবার হচ্ছে এই যে রশ্মিটা রয়েছে, এই তরঙ্গ রয়েছে, এই রশ্মি বা তরঙ্গ, কখন আমরা রশ্মি ব্যবহার করব, কখন আমরা তরঙ্গ ব্যবহার করবো, এটা আমরা কী করে জানবো, এটা জানার ক্ষেত্রে এই যে রশ্মি আছে কি না,
এই যে রশ্মিটা পড়লো এর একটা ওয়েভ লেন্থ রয়েছে বা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। এই তরঙ্গ দৈর্ঘ্য কত? আলোর রশ্মির 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটা কি খুবই ছোট, খুবই এতটাই ছোট যে আমরা এটাকে তুলনাই করতে পারবো না, ঠিক আছে, অতি ক্ষুদ্র। আর এই দর্পণের তরঙ্গ দৈর্ঘ্য কত? অবশ্যই বেশি হবে, এর থেকে তো বেশি হবেই, কারণ দর্পণকে আমরা খালি চোখে দেখতে পারি। পরমাণু, এটা কি পরমাণু বা অণুর আকারের এটা সাইজটা, ঠিক আছে। তো এটাকে অবশ্যই কোনো একটা এর আকার বা এর সাইজ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বেশি হবে। তাহলে কি বুঝলাম? এই যে এটা রয়েছে কি না, এই সোর্স থেকে যখন একটা সরলরেখা বরাবর, আমরা কখন রশ্মি বা কখন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করব? যখন এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি এই বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা খুব কম হয়, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা যদি খুব কম হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বস্তুর বা যে বস্তুতে পড়লো সেই বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম হয়, বা এটাকে আমরা উল্টোভাবে বলতে পারি কি, যেই বস্তুতে আলোক রশ্মিটা পড়লো সেই বস্তুর যে তরঙ্গ দৈর্ঘ্যটা এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা যদি বেশি হয়, মানে এই বস্তুর যে বস্তু, মানে এখানে কি ছিল দর্পণ, এই দর্পণের যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয় কার থেকে? যেই রশ্মিটা পড়লো, আলোর রশ্মিটা পড়লো সেই রশ্মির থেকে, তখন কী করবো? আমরা রে ব্যবহার করবো, রে বা রশ্মি ব্যবহার করবো, ঠিক আছে। আর তরঙ্গ কখন ব্যবহার করব? যখন কোনো একটা বস্তুতে, ধরো এখানে কী আছে? অক্সিজেনের পরমাণু, এই অক্সিজেনের পরমাণুতে যখন কোনো একটা রশ্মি পড়লো, সেই অক্সিজেন পরমাণুর যে তরঙ্গ দৈর্ঘ্য আর এই রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য দুটাই যদি সমান হয়, তখন কি ব্যবহার করব? তখন আমরা কি তরঙ্গ ব্যবহার করব, ঠিক আছে। তো জানতে পারলাম যে রশ্মি কোথায় ব্যবহার করব আর তরঙ্গ কোথায় ব্যবহার করব, ঠিক আছে। এরপরে আসি আমরা কি, আচ্ছা, আলো যে সরলরেখা বরাবর চলে বা সরলরৈখিক বরাবর চলে, ঠিক আছে, সেই অনুযায়ী আলোর কি 3টা ধর্ম রয়েছে। কি? সরলরৈখিক বরাবর যে চলে, এই সরলরৈখিক বরাবর যে চলে সেটাই তো রশ্মি, কি না? রশ্মি তো সরলরৈখিক বরাবর চলে, ঠিক আছে। তো সেটাকে আপনাকে 3টা এর ধর্ম রয়েছে। 3টা ধর্ম কি? একটা হচ্ছে কি প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ, আর কি বিচ্ছুরণ। আর এই যে তরঙ্গ আছে, এই তরঙ্গের আবার কি একটা ধর্ম রয়েছে, কি সেটা হচ্ছে কি বিক্ষেপণ, ঠিক আছে। এই আলো যে সরলরেখা বরাবর চলে বা সরলরৈখিক বরাবর চলে, সেটাও কি সেই রশ্মি বা রে এর কি 3টা ধর্ম, কি প্রতিফলন, প্রতিসরণ আর বিচ্ছুরণ। আর তরঙ্গের আকারে কি এর একটা ধর্ম রয়েছে, সেটাকে বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে কি ফার্স্ট থেকে আলোর প্রতিসরণ সম্পর্কে পড়ব। আলোর প্রতিফলন বা রিফ্লেকশন, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন সম্পর্কে পড়বো, ঠিক আছে। ধরো এটা একটা হচ্ছে কি মিরর বা আয়না, যেটাতে আমরা কি সকালে ঘুম থেকে উঠে চেহারা দেখি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আয়না বা এটাকে আমি কি দর্পণ, ঠিক আছে। এই যে দর্পণ রয়েছে, এই দর্পণের এটা এটা হচ্ছে কাচ মাধ্যম, মানে কি এখানে কাচ রয়েছে, ঠিক আছে। আর এটা কি উপরে, এটা কি বায়ু মাধ্যম, মানে এই দর্পণটার নিচে কাচ রয়েছে আর দর্পণটার উপরে কি রয়েছে? বায়ু রয়েছে, ঠিক আছে। ধরো এখানে একটা রশ্মি পড়লো, এখানে একটা রশ্মি পড়লো, ধরো পি কিউ, একটা রশ্মি পড়লো, ঠিক আছে। তখন একটা রশ্মি পড়লো, সেই রশ্মিটাকে কী নাম দেবো আমরা? আপতিত রশ্মি। যখন কোনো একটা রশ্মি কোনো একটা দর্পণে পড়লো, সেটাকে নাম কি আপতিত রশ্মি, ঠিক আছে। এই আপতিত রশ্মি কোথায় পড়লো? কিউ বিন্দুতে পড়লো, তখন কী হবে? এখান থেকে রশ্মিটা উপরে চলে যাবে, এটা কি প্রতিফলিত রশ্মি, মানে এখান থেকে এদিকে চলে গেল, মানে কি প্রতিফলন হলো।
তো এটাকে বলি প্রতিফলিত রশ্মি। এটা কি আপতিত রশ্মি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। পি কিউটা কি আপতিত রশ্মি, আর কিউ ও পি কিউ এটার নাম দিলাম আর, ঠিক আছে, কিউ আর। তাহলে কিউ আরটা কি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। তবে আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলনটা কি, যখন কোনো একটা আলোক রশ্মি কোনো একটা বিন্দু থেকে আপতিত হয়ে আবার সেই মাধ্যমেই ফিরে যায়, সেটাকে বলে কি আলোর প্রতিফলন। মানে কোনো একটা মাধ্যম থেকে সেই মাধ্যমে যদি ফিরে যায় রশ্মিটা, সেটাকে বলবো কি আলোর প্রতিফলন, ঠিক আছে। কারণ বায়ু মাধ্যমে ছিল, এখানে এটা বায়ু মাধ্যমে ছিল, আবার বায়ু মাধ্যমে ফিরে গেল, বায়ু মাধ্যমে থাকার পরে কিউতে পড়লো, তারপর আবার বায়ু মাধ্যমে চলে গেল, সেটাকে বলবো কি প্রতিফলন, ঠিক আছে। কারণ কাঁচ মাধ্যমে তো যায়নি, ঠিক আছে। তো পি কিউ এটা হচ্ছে আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। আচ্ছা এই যে পয়েন্ট আছে কিউ, এখানে কি আপতিত রশ্মিটা পড়েছে, ঠিক আছে। এটাকে কি বলবো, কিউ কি বলবো, এই কিউ পয়েন্টটাকে আপতন বিন্দু, ঠিক আছে। এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে কি আপতন বিন্দু, এটা আপতন বিন্দু, এটা কি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। আর এই যে এটা রয়েছে দুটা মিডিয়ামকে ভাগ করেছেন, এই বায়ু মাধ্যম আর হচ্ছে কাঁচ মাধ্যম, এই দুটা মাধ্যমকে একটা তল একটা ভাগ করেছে না, এই তলটাকে কি বলবো আমরা বিভেদ তল। ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা এ বি, এই এ বিটা কি বিভেদ তল, ঠিক আছে। এ বি এই তলটাকে দুটো মাধ্যমকে ভাগ করেছে বা আলাদা করেছে, ঠিক আছে, সেটাকে বলবো কি বিভেদ তল, ঠিক আছে। এই যে বিভেদ তল, এই বিভেদ তলের উপর আমরা একটা লম্ব আর্ট করবো। লম্ব মানে কি 90 ডিগ্রি, লম্ব কেমন হয় এরকম হয়, অ্যাঙ্গেলটা করবে 90 ডিগ্রি। আমরা এই বিভেদ তলের উপর একটা 90 অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি আঁকবো, সেটাকে বলবো কি লম্ব। সেই লম্বরে টানবো, তো কোথায় টানবো, এখানে টানবো না এখানে টানবো না এখানে টানবো না এখানে টানবো, আমরা কোথায় টানবো আপতন বিন্দুতে। আপতন বিন্দু কি কিউ, কিউতে আমরা একটা লম্ব টানবো কোথায়, এই যে এবি যে বিভেদ তলটা আছে এর ওপর। তো কিউ বিন্দুতে একটা লম্ব টানলো, লম্ব মানে কি এই কোণটা হবে কি 90 ডিগ্রি, ঠিক আছে। এই কিউ এটার নাম দিলাম আমি এস, ঠিক আছে। তো কিউ এস কি হলো একটা লম্ব, বা যেটাকে আমরা কি বলি অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব, সেটা কি কিউ এস, ঠিক আছে। পি কিউ করলো কি আপাতিত রশ্মি, কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি, কিউ হচ্ছে আপতন বিন্দু, আর এবি হচ্ছে বিভেদ তল, আর অবিলম্ব হচ্ছে কিউ এস, ঠিক আছে। আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে কি আমাদের এই যে রশ্মি পি কিউ রশ্মিটা আপাতিত হলো, এই আপাতিত রশ্মি কিউ বিন্দুতে এই যে অবিলম্ব, এই অবিলম্বের সাথে কি একটা কোণ উৎপন্ন করেছে, এই যে কোণটা, এই রশ্মিটা এই অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, এটা না, এই কোণটাকে কী বলবো আই, মানে কি আপতন কোণ। যেহেতু এই রশ্মিটা আপাতিত হয়েছে, অবিলম্বের সাথে কোণ কোণ করবে আপতন কোণ, তাহলে আইটা কী হবে আপতন কোণ, ঠিক আছে। এই যে আপাতন কোণ, তাহলে কি পি কিউ এস, এটা সঙ্গে সঙ্গে পি কিউ এস। আর এই যে রশ্মিটা চলে গেল, এটা কি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে কী উৎপন্ন করবে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, যেটা কি এস কিউ আর, এস কিউ আর, ঠিক আছে। এই যে আই এর নাম কেন হলো, আই মানে কি ইনসিডেন্ট রে, তাই আমরা জানি ইংরেজি টার্মের ফার্স্ট লেটারই হয় ওর সিম্বল, ঠিক আছে। আই মানে কি ইনসিডেন্ট রে, ডেন্ট রে, আর আর মানে কি আমরা রিফ্লেকশন রে, ঠিক আছে। আই ফর ইনসিডেন্ট রে, আর ফর রিফ্লেকশন রে, ওই জন্য আই আর আর সিম্বল হয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের টার্ম, এগুলো সম্পর্কে জানলাম। তো এবার আমরা জানবো হচ্ছে কি প্রতিফলন। এই প্রতিফলনের না দুটা সূত্র হয়, একটা সূত্র কি এর প্রথম সূত্র হচ্ছে কি, আগে মুছে দিয়ে এসো, ঠিক আছে। এর কি দুটো সূত্র হয়,
এই প্রতিফলনের দুটো সূত্র হয়, ঠিক আছে? এই প্রতিফলনের দুটো সূত্র হয়। তার মধ্যে প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা আপাতিত রশ্মি, এটা যে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই অভিলম্বটা কী করবে? এটার নাম কি? অভিলম্ব। এটা কি? আপাতিত রশ্মি, আর এটা কি? প্রতিফলিত রশ্মি। তাহলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি একই সমতলে থাকবে, ঠিক আছে? একই সমতল মানে কি? একটা সমতলে থাকবে, মানে এমন না যে এই রশ্মিটা বাইরে বেরিয়ে গেছে, এমন তো না, না এটা বাইরে বেরিয়ে গেছে, এটা কি একটা সমতলে রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রথম সূত্র, লিখে দিচ্ছি। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, ঠিক আছে? তো এরপরে আমাদের আরেকটা সূত্র আছে, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি? সব থেকে ইম্পর্টেন্ট সূত্র এটাই। এই যে আমরা বললাম, এই যে আপাতিত রশ্মি আই এবং এই প্রতিফলিত রশ্মি আর, এই দুটা মান কী হবে? সমান হবে। মানে কী হবে? আই সমান সমান আর, ঠিক আছে? আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই দুটার অ্যাঙ্গেলের মান কী হবে? সমান হবে, ঠিক আছে? আপাতিত রশ্মি সমান কি? প্রতিফলিত বা আপাতিত রশ্মি, আপাতিত কোণ, ঠিক আছে? আপাতিত কোণ সমান সমান কি? প্রতিফলিত কোণ, মানে এই দুটো কোণের মান কী হবে? সমান হবে, আই সমান সমান আর, ঠিক আছে? এটা পড়লাম। আচ্ছা, আমরা যে প্রতিফলন আছে কিনা, এই প্রতিফলন কি? আলোর বেগ, আলোর যে বেগ, কম্পাঙ্ক, আর কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটার উপর কি নির্ভর করে না, নির্ভর করে না। এই কি প্রতিফলনটা কি? আলোর যে প্রতিফলন, বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটার উপর নির্ভর করে না। তো এবার হচ্ছে আমরা কি এই যে দ্বিতীয় সূত্রটা পড়লাম, ঠিক আছে? এই দ্বিতীয় সূত্রটা আই বললাম আপাতিত কোণ আর কি প্রতিফলিত কোণ, এই দুটার মান কী হবে? সমান হবে। তাহলে আইটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে আরটার মান কত হবে? 30 ডিগ্রি, ঠিক আছে? বা 40 ডিগ্রি হলে এর মানে হচ্ছে কি 40 ডিগ্রি হবে। এরপরে আমরা পড়বো হচ্ছে লম্ব আপাতন। লম্ব আপাতনের ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসছে যে আপাতিত কোণ এবং প্রতিফলিত কোণ এর মান কি হয়। তো লম্ব আপাতন মানে কি? ধরো এটা একটা মিরর, ঠিক আছে? বা আয়না বা দর্পণ, ফিজিক্সের ভাষায় সেটা দর্পণ, ঠিক আছে? লম্ব আপাতন মানে কি? লম্ব মানে কি? 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হবে, ঠিক আছে? মানে রশ্মিটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, এই রশ্মিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো, ঠিক আছে? কোন দিক দিয়ে এলো? এদিক দিয়ে, তার মানে রশ্মি কী দেবো? অ্যারো চিহ্নটা এদিক দিয়ে দেবো, ঠিক আছে? এটা পড়লো, এটা কি? আপাতিত রশ্মি। যখন পড়বে কিনা, যখনই একটা দর্পণের মধ্যে রশ্মি লম্বভাবে পড়বে, ধরো আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আমি টর্চ মারতেছি, এই টর্চ মারতেছি, টর্চ মারলে কী হবে? লম্বভাবে যদি ফেলি তো কি রশ্মিটা কী হবে? লম্বভাবে কি প্রতিফলিত হবে, মানে লম্বভাবে ফেললে লম্বভাবেই ফিরে আসবে। আমি যেটাকে লম্বভাবে ফেললাম তো কী হবে? এটাকে লম্বভাবে আবার কি ফিরে চলে আসবে, ঠিক আছে? মানে আপাতিত রশ্মি, এটা আপাতিত রশ্মি হলে কি এটাই প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? মানে আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি একটাই, আর কি প্রতিফলিত রশ্মি এটাই, ঠিক আছে? এবার কী জানি আমরা, আমাদেরকে অবিলম্ব আর্ট করতে হয়। অবিলম্ব কী করে বানাবো? আমরা কী জানি, একটা রশ্মি, একটা দর্পণের মধ্যে যদি আমাদের একটা রশ্মি পড়ে, রশ্মি পড়লে কী হবে? সেটা আবার ফিরে আসবে। এই রশ্মিটা পড়লো, আমরা অবিলম্ব কখন কীভাবে জানি? এই যে রশ্মিটা আছে, এই রশ্মিটার এটা হচ্ছে কি আপতন, আপতন বিন্দু, ঠিক আছে? যেখানে আপাতিত রশ্মিটা যেখানে পড়লো সেটা কি আপতন বিন্দু, সেই আপতন বিন্দুতে আমরা একটা এই যে রয়েছে এটার সাথে আমরা কি একটা কি লম্ব টানলাম, লম্ব টানার ফলে কি এটা কি হলো? আমাদের আপাতন কোণ, আর এটা কি হলো? আমাদের
প্রতিফলন কোণ, ঠিক আছে। এই বিভেদ তলের সাথে আমাদের আপাতন বিন্দুতে একটা লম্ব টানলাম, এর ফলে যে আমাদের এটা এই আপাতিত রশ্মির সাথে যে আমাদের অবিলম্বের যে একটা কোণ হলো সেটা হচ্ছে আমাদের আপাতন কোণ, আর যেটা কি আর অবিলম্বের সাথে যে প্রতিফলিত রশ্মির যে কোণ হলো কি এটা প্রতিফলন কোণ, ঠিক আছে। আমাদের কি লম্বটা যে টানলাম আমরা, অবিলম্বটা যে টানলাম, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। এই অবিলম্বটা যে টানলাম সেটা কিসের সাথে টানলাম, আমাদের বিভেদ তলের সাথে 90 ডিগ্রি। আমাদের বিভেদ তল কোনটা, এটাই তো বিভেদ তল না, এটাই বিভেদ তল। এই বিভেদ তলের সাথে কি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি অবিলম্বটা টানি, এটা 90 ডিগ্রি কী হবে, এটা তো আপাতন বিন্দু। আপাতন বিন্দু তো এটাই, কারণ রশ্মিটা এখানে পড়েছে, মানে কি যেখানে পড়েছে যেখান থেকে প্রতিফলিত হয়েছে ওটাই তো আপাতন বিন্দু, এটাই তো আপাতন বিন্দু না, আপাতন বিন্দু তো এটাই। তাহলে আপাতন বিন্দুতে আমরা অবিলম্ব টানবো, অবিলম্ব মানে কি এটাই হবে অবিলম্ব, ঠিক আছে। আমরা এবার কি জানি আপাতন কোণটা বার করবো, ঠিক আছে। এটাই অবিলম্ব, এটাই অবিলম্ব, এটাই আপাতিত রশ্মি, এটাই প্রতিফলিত রশ্মি, এটাই আপাতিত রশ্মি, এটাই প্রতিফলিত রশ্মি, এটাই কি অবিলম্ব। আমাদের বার করতে হবে কি আপাতন কোণ। আপাতন কোণটা কী করে বার করবো, আপাতন কী করে বার করলাম, এই আপাতিত রশ্মি এবং অবিলম্বের সাথে যে কোণটা করেছে সেটাই তো আপাতন কোণ। আপাতিত রশ্মি এবং অবিলম্ব কোণটা, এটাই অবিলম্ব। আপাতিত রশ্মি আর অবিলম্বের সাথে যে কোণ করবে সেটা কি আমাদের আপাতন কোণ। তাহলে আপাতন কোণ কত হচ্ছে, একটা রশ্মি আপাতিত রশ্মি আর অবিলম্ব কি একটা সরলরেখায় রয়েছে, একটা যে একটা সরলরেখার উপরে থাকে তাহলে অ্যাঙ্গেলটা কত হয়, 0 ডিগ্রি হয়, ঠিক আছে। আর প্রতিফলিত রশ্মি কত হবে, বা প্রতিফলিত কোণটা কত হবে, এটাই প্রতিফলিত রশ্মি। আমরা কিসের সাথে নিলাম, প্রতিফলিত রশ্মি আর কি অবিলম্বের সাথে যেটা কোণ করেছি সেটা কি আমাদের প্রতিফলন কোণ, ঠিক আছে। তাহলে প্রতিফলিত কোণ কী হবে, এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি আর এটা কি অবিলম্ব। তাহলে প্রতিফলিত রশ্মি কি আর অবিলম্ব কি একটা সরলরেখায় রয়েছে, এটা একটা সরলরেখায় রয়েছে কি, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে মাঝখানে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ, প্রতিফলিত কোণকে দুটো কোণের মান কি 0 ডিগ্রি, কিসের ক্ষেত্রে, লম্ব আপাতনের ক্ষেত্রে। অনেকে কি লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতিত রশ্মি আপাতিত কোণ আর প্রতিফলিত কোণকে 90 ডিগ্রি ভেবে নেয়, কিন্তু এটা আমাদের ভুল করতে হবে না, ঠিক আছে। তো এবার পড়বো আমরা কি সপ্রভ বস্তু আর নিষ্প্রভ বা অপ্রভ বস্তু কাকে বলে। সপ্রভ বস্তু মানে কি, স মানে কি, স মানে হচ্ছে কি নিজস্ব বা নিজের, প্রভ মানে কি আলো বা লাইট, ঠিক আছে। যে সমস্ত বস্তুর নিজস্ব আলো বা লাইট আছে বা যে সমস্ত বস্তু কি নিজে জ্বলতে পারে তাদের কি বলে সপ্রভ বস্তু, ঠিক আছে। যেমন একটা কি একটা বৈদ্যুতিক বাল্ব, ঠিক আছে, এটা একটা বৈদ্যুতিক বাল্ব, ঠিক আছে। এ কি এর নিজস্ব একটা লাইট রয়েছে বা আলো রয়েছে, এখান থেকে রশ্মিগুলো কি এদিকে ছড়িয়ে ছিটকে যাচ্ছে, ঠিক আছে। এটা কি একটা বাল্ব, ঠিক আছে, বা একটা টর্চ, ঠিক আছে। এই টর্চের কি নিজস্ব লাইট রয়েছে বা আলো রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সপ্রভ বস্তু। যেমন কি একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি আমাদের সূর্য, সান, ঠিক আছে। তো এর কি নিজস্ব আলো আছে বা লাইট আছে, এটাকে বলে সপ্রভ বস্তু, ঠিক আছে। যেমন ধর এখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি এখানে একটা দাঁড়িয়ে আছি, এখানে কি রয়েছে সূর্য রয়েছে, আর এখানে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এটা আমার এক বন্ধু, আর এটা হচ্ছে কি আমি, আর এটা কি সূর্য মামা, ঠিক আছে। তো এই যে আমার বন্ধু আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমার নিজস্ব আলো নেই, তবুও আমাকে দেখতে পাচ্ছে, তাহলে কি আমি সপ্রভ বস্তু না? কেন? কারণ আমার বন্ধু যে আমাকে দেখতে পাইছে, কিসের জন্য দেখতে পাইছে, সূর্যের আলোর জন্য দেখতে পাইছে, ঠিক আছে। সূর্যের আলোর জন্য আমাকে আমার বন্ধু দেখতে পাইছে, তাহলে কি আমি হলাম কি নিষ্প্রভ বস্তু। তাহলে নিষ্প্রভ বস্তু কাকে বলে, যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই, যেমন আমার নিজস্ব কোনো আলো বা আমার মধ্যে কোনো আলো সৃষ্টি করতে পারি না আমি, ঠিক আছে। তো আমার মধ্যে কোনো আলো না থাকায় কী হয়েছে, আমি সূর্যের আলোয় কী হয়েছি আলোকিত হয়েছি, তবে আমার বন্ধু আমাকে দেখতে পাইছে, তাকে কী বলে নিষ্প্রভ বস্তু। তাহলে নিষ্প্রভ বস্তু কাকে বলে, যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই, তারা কি অন্যের আলোয় আলোকিত, তাদের বলে হচ্ছে কি নিষ্প্রভ বস্তু, ঠিক আছে। এবার হচ্ছে আমরা বলবো প্রতিফলন কোথায় ঘটে। আচ্ছা, এই যে
মার্কারটা রয়েছে, এই মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে কি এটা প্রতিফলিত করতে পারছে, বা আমার কাছে ডাস্টার রয়েছে, এটা দেখতে পাচ্ছ, মানে কি এটা প্রতিফলিত হচ্ছে বলেই দেখতে পাচ্ছ কি না। তো পৃথিবীর যে কোনো বস্তু কি তোমরা প্রতিফলিত হয় বলে তোমরা দেখতে পাও, ঠিক আছে। তো আমাদের যে তোমাদের ক্লাস 10-এর বইতে আমরা কী নিয়ে পড়বো, দর্পণ নিয়ে পড়বো, যে দর্পণে কোনো রশ্মি বা কীভাবে প্রতিফলিত হয় আমরা সেটা নিয়ে পড়বো, ঠিক আছে। তো আমাদের দর্পণ আমাদের কোনো কিছু জানতে গেলে, ধরো আমরা মোটর বাইক নিয়ে জানবো, মোটর বাইক নিয়ে জানতে গেলে কী হবে, ওর মধ্যে কয়টা চাকা রয়েছে, বল বেয়ারিং কী রয়েছে, ওর মধ্যে কতটা তেল খায়, ওসব নিয়ে জানি। ঠিক তেমনি আমরা কি প্রতিফলন সম্পর্কে জানতে গেলে আমাদের দর্পণে ব্যবহার করে প্রতিফলিত রশ্মি কীভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে জানবো। তো আমাদের আগে দর্পণ সম্পর্কে জানতে হবে, যে দর্পণটা কী, কয় প্রকার, বা দর্পণটা কোন জিনিসটাকে কী বলে। তো আমরা দর্পণ সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো দর্পণ কি, দর্পণ সাধারণত 3 প্রকারের হয়। একটা কি হয় সমতল দর্পণ, একটা কি হবে অবতল দর্পণ, আর একটা কি উত্তল দর্পণ। সমতল দর্পণ কাকে বলে, সমতল মানে কি সমান বা প্লেন, বা যেটাকে বলি প্লেন মিরর, MIRROR মিরর, ঠিক আছে। সমতল দর্পণ বা প্লেন মিরর, অবতল দর্পণ আর কি উত্তল দর্পণ। আর সমতল দর্পণ মানে কি, সমান প্লেন, যেটা আমরা ওই বাড়িতে যখন যখন আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়ার আগে আমরা যে দর্পণে আমরা মুখ দেখে যাই, সেটা কি সমতল দর্পণ। এই সমতল দর্পণে একটা রশ্মি কীভাবে পড়ে, এভাবে পড়ে রশ্মিটা, ঠিক আছে, এটা কি একটা সমতল দর্পণ। অবতল দর্পণ মানে কি, অবতল দর্পণ এরকম হয়, এটা হচ্ছে কি অবতল দর্পণ। অবতল দর্পণ আর উত্তল দর্পণ কোনটা হয়, এটা কি উত্তল দর্পণ। এটা এটা হচ্ছে সমতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা কী করে বুঝবো এটা অবতল দর্পণ বা এটা উত্তল দর্পণ। আচ্ছা উত্তল দর্পণ মানে কি, অবতল দর্পণ মানে কি, এটা হচ্ছে কি নিচু জায়গা, এটা কি নিচু জায়গা, এটা আর এটা কি উঁচু জায়গা কি না, এটা ভাঁজ করা নিচু জায়গা, আর এটা কি উঁচু জায়গা। ঠিক তেমনি কি এটা কি উঁচু জায়গা, এদিককারটা উঁচু জায়গা, আর এটা কি নিচু জায়গা। এদিককার সাইডটা কি এবড়ো খেবড়ো, ঠিক আছে, এদিক দিয়ে কোনো লাইট পাস হবে না, ঠিক আছে। এদিকটাকে আমি এদিকে অ্যারো দিয়ে দিচ্ছি কেন, কারণ এটা হচ্ছে এবড়ো খেবড়ো জায়গা, ঠিক আছে, এদিক দিয়ে কোনো লাইট পাস হবে না, ঠিক আছে। লাইট কি এখানে যাবে, এটাতে পড়বে, লাইট কি এটাতে পড়বে। এখানে আছে কি উত্তল, মানে কি হস্যও আছে কি না, এখানে আছে উঁচু হস্য। তো কি মনে রাখবে উত্তল দর্পণের ক্ষেত্রে কি, যে উঁচু জায়গাটা রয়েছে এর মধ্যে কি রশ্মি পড়বে, ঠিক আছে, এর মধ্যে কি একটা রশ্মি পড়বে, ঠিক আছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি, এই যে নিচু জায়গাটা রয়েছে এর মধ্যে কী হবে রশ্মি পড়বে, ঠিক আছে, বা রে পড়বে, ঠিক আছে। তো হস্য থেকে উত্তল, হস্য থেকে উঁচু, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে উঁচু জায়গায় পড়বে, আর অবতল দর্পণের ক্ষেত্রে কি নিচু জায়গায় পড়বে, ঠিক আছে। একটা মনে রাখলে একটা উল্টোটা মনে রাখা যাবে। তো এবার আমাদের দুটো, একটা মিরর রয়েছে, একটা আয়না, যেটা আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুলে যাই, যেটা দেখে যাই, ঠিক আছে। আর একটা দর্পণ রয়েছে আমাদের মোটর বাইক রয়েছে কি না, একটা মোটর বাইকের যে কপার গ্লাস রয়েছে বা যে আয়না রয়েছে, বা সেটাকে আমরা বলি লুকিং গ্লাস। মোটর গাড়ির যে লুকিং গ্লাস রয়েছে মোটর বাইকের, আর একটা কি এমনি নর্মাল আয়না, যেটা দিয়ে আমরা মুখ দেখে যাই, ঠিক আছে। এই দুটা গ্লাস কি আমি যদি এর সামনে দাঁড়াই, আমার মুখটা যদি এর সামনে রাখি, তো আমি কি সমান মাপের কি আমরা প্রতিবিম্ব, বা আমরা সমান মাপের কি আমরা মুখটা দেখতে পাবো, দেখতে পাবো না। এই যে লুকিং গ্লাস আছে না, যখন মোটর গাড়ির লুকিং গ্লাসে দেখতে যাব, তখন আমার যে মুখটা আছে না, মুখের আকারটা কি দেখাবে, ছোট দেখাবে, মানে স্বাভাবিকের তুলনায় ছোট দেখাবে। আর আয়নায় কি, আয়নায় যেই মুখটা দেখবো সেই মুখটাই দেখাবে, সমান মাপের দেখাবে, ঠিক আছে, সমান মাপের দেখাবে। আর লুকিং গ্লাসে কি আকারে ছোট দেখাবে, আকারে ছোট দেখাবে কেন, কারণ ওটা কি একটা উত্তল দর্পণ, ঠিক আছে। এটা কি একটা কি উত্তল দর্পণ, তাই কি আমার মুখটা কি হচ্ছে ছোট দেখাচ্ছে, ঠিক আছে।
তো এরপরে আমরা পড়বো হচ্ছে এই যে আমাদের 3 প্রকারের দর্পণ রয়েছে কিনা, এই 3 প্রকার দর্পণের মধ্যে উত্তল আর অবতল দর্পণ, এই দুটো দর্পণকে আমরা কি বলি? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কেন বলি? কারণ এই দুটো দর্পণ হচ্ছে কি একটা গোলকের অংশ। কি করে? এই যে আমাদের দর্পণটা রয়েছে, এই ধরো উত্তল দর্পণটা রয়েছে, ঠিক আছে, এই উত্তল দর্পণটা রয়েছে, এই উত্তল দর্পণটাকে আমি বাড়াই, ঠিক আছে, দেখো এটা একটা গোলক হয়ে গেল না? বা ধরো এটা একটা অবতল দর্পণ, সাপোজ মনে করো এটাকে আমি একটু রেখে দিলাম, অবতল দর্পণ বানিয়ে দিলাম। এটাই তো একটা অবতল দর্পণ না? এই অবতল দর্পণের তো একটা গোলকের অংশ না? তাই আমরা কি করলাম, এটাকে আমরা গোলীয় দর্পণ বলতে পারি, ঠিক আছে। গোলীয় দর্পণ কি? এই দর্পণ দুটাকে একটা গোলকের অংশ বলেই আমরা এটাকে গোলীয় দর্পণ বলে চিহ্নিত করেছি। তো এবার আমরা পড়ব অবতল দর্পণ বা গোলীয় দর্পণ যে আছে, এই সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, এই দর্পণগুলোর বিভিন্ন যে প্রপার্টিস রয়েছে কি না, সেগুলো সম্পর্কে পড়ব। প্রথমে আমরা জানবো কি গোলীয় দর্পণের, এই গোলীয় দর্পণগুলোকে একটা গোলকের অংশ, আগেই বললাম। এই গোলীয় দর্পণগুলো একটা গোলকের অংশ, এই গোলকগুলোকে একটা কেন্দ্র থাকবে বা সেন্টার থাকবে, ঠিক আছে। ধরো এই গোলকের কেন্দ্র বা সেন্টার কি এটা, এই গোলকের কেন্দ্র বা সেন্টার কি এটা, ঠিক আছে। এই যে অবতল দর্পণ রয়েছে, এই অবতল দর্পণের কেন্দ্র বা সেন্টার, সেন্টারকে ইংরেজিতে কি বলে? সি। তো সিম্বল কি হবে? সি, এটা কি হবে? সি, ঠিক আছে। তাহলে অবতল দর্পণের কেন্দ্র কি? সি, আর এর কি কেন্দ্র কি? সি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? বক্রতা কেন্দ্র, ঠিক আছে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কি? সি। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কি? সি। আর সমতল দর্পণের, আচ্ছা বক্রতা কেন্দ্র কাকে বলে? তাহলে বক্রতা কেন্দ্র হচ্ছে কি কোনো গলীয় দর্পণ, সে অবতল দর্পণ আর উত্তল দর্পণ দুটাই গলীয় দর্পণ। এই গলীয় দর্পণ যেই গোলকের অংশ, এই গলীয় দর্পণটা তো একটা গোলকের অংশ না? আমরা এই এখান থেকে ধরো সাপোজ কেটে নিয়েছি, তাহলে কী হবে? এই গলীয় দর্পণটা একটা গোলকের অংশ, বা এই গলীয় দর্পণটা একটা গোলকের অংশ। যেই গোলকের অংশ, সেই গোলকের যে একটা কেন্দ্র থাকবে, অবশ্যই একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে কী বলি আমরা? অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, ঠিক আছে, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করলাম। এরও উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র সি, আর অবতল দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে সি। এবার হচ্ছে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ সমতল দর্পণ তো একটা গোলীয় ইসের গোলকের একটা অংশ না। আচ্ছা গোলকের যদি অংশ না হয় তাহলে গোলীয় দর্পণ হবে না, ঠিক আছে, কিন্তু এটা ভুল। অবতল দর্পণ যে আছে, সমতল দর্পণ যে আছে, এর কি একটা বক্রতা কেন্দ্র রয়েছে। কোথায় রয়েছে? ধরো সাপোজ মনে করো এটা আমাদের একটা পৃথিবী, ঠিক আছে, এটা কি পৃথিবী। এই পৃথিবীর ধরো এটা হচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। এটা কি আমার বাড়ি, ঠিক আছে। এই বাড়ি থেকে দেখো এই পৃথিবীটা তো বিশাল বড় কি না? এই বাড়ি থেকে যদি শ্বশুর বাড়ি যাই তাহলে তো আমি পড়ে যাবো কি না? কেন? কারণ পৃথিবীটা তো গোলক, আমি যে একটা গোলক, একটা ফুটবলের উপর দাঁড়িয়ে থাকি, তো আমি তো পড়ে যাবো, উল্টো পড়ে যাবো। কিন্তু আমি বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাচ্ছি তখন আমি পড়ে যাচ্ছি না কেন? কারণ পৃথিবীটাকে বিশাল বড়, বিশাল বড় হওয়ার কারণে কি আমি যখন যাচ্ছি কিনা তো পড়ে যাচ্ছি না। তাই এটাকে আমি একটা বিশাল বড় হওয়ার কারণে এটাকে আমি একটা সমতল হিসেবে কল্পনা করতে পারি, ঠিক আছে। যেহেতু সমতল হিসেবে কল্পনা করতে পারি, ঠিক তেমনি কি এই সমতল দর্পণটা রয়েছে, এই সমতল দর্পণটা যদি আমরা বিশাল বড় একটা গোলকের অংশ হয়, এই সমতল দর্পণটা যদি একটা বিশাল বড় গোলকের অংশ হয় তাহলে কী হবে? ধরো এটা একটা সমতল দর্পণ, এটা কি একটা গোলক, এই বিশাল বড় গোলকের একটা অংশই তো হচ্ছে এটা না? একটা বিশাল বড় গোলকের এইটুকু অংশই তো হচ্ছে এই সমতল দর্পণটা। তাহলে বলতে পারি যে এই সমতল দর্পণটা একটা বিশাল বড় একটা গোলকের অংশ, ঠিক আছে। যদি একটা বিশাল বড় গোলকের অংশ হয়, ধরো এর কেন্দ্র হচ্ছে এটা কি সি বা সেন্টার, এটা ঠিক আছে, বক্রতা কেন্দ্র এটাই। এই বিশাল বড় বক্রতা সমতল দর্পণটা যে আছে এর বিশাল বড় একটা গোলকের অংশ, এবং বিশাল বড় গোলকের অংশ হওয়ার ফলে কী হবে? এর যে বক্রতা কেন্দ্রটা কী হবে? অনেক দূরে থাকবে কি না? এর বক্রতা কেন্দ্রটা অনেক দূরে থাকবে, এবং অনেক দূরে থাকার কারণে কী হবে? এর যে বক্রতা কেন্দ্রটা কোথায় থাকবে? অসীমে থাকবে। অসীম মানে কি? অনেক দূরে, ঠিক আছে। কারণ
এটা কি অনেক বিশাল বড় একটা গোলকের অংশ, ঠিক আছে। এর সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কথা থাকবে অসীমে, অবতল দর্পণের ক্ষেত্রে কি এই সি, আর কি উত্তল দর্পণের ক্ষেত্রে কি এই সি। এবার আমরা আসছি কি মেরু কি, মেরু কি। আচ্ছা, এই যে অবতল দর্পণ রয়েছে, এই অবতল দর্পণটাকে যে পয়েন্টে, ওই অবতল দর্পণটাকে আমরা দুটো সমান ভাগে ভাগ করে দেবো, সেটাই হচ্ছে কি আমাদের মেরু। তো এই পয়েন্টটাকে আমি কি এই দুটা এই অবতল দর্পণটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে দিয়েছি, তাহলে কি এটাই হচ্ছে কি মেরু। মেরু ইংরেজি কি পোল, POLE, পোল। তাহলে আমি এটাকে পি দিয়ে ডিনোট করতে পারি, প্রথম সিম্বল লেটারটাই হচ্ছে ওর চিহ্ন হয় পোল, তাহলে এটাই হচ্ছে কি ওর মেরু। আর এর মেরু কোনটা, এরও এই সমতল দর্পণ, এই দর্পণটা রয়েছে, এই দর্পণের কি এটা এই পয়েন্টটা কী হচ্ছে, এই উত্তর দর্পণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এটা কী হচ্ছে, এটা হচ্ছে একটা কি মেরু, ঠিক আছে। তাহলে কি মেরু, তাহলে কি আর এই সমতল দর্পণটা রয়েছে, এই সমতল দর্পণটার মাঝ পয়েন্ট কোনটা হবে, এটা হবে, তাহলে এটাই হবে কি ওর মেরু বা পোল, ঠিক আছে। এর মেরু কত, এটা পি, সমতল দর্পণটা পি, অবতল দর্পণের ক্ষেত্রে কি পি, এটার ক্ষেত্রে কি পি, মেরু হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা কী করবো, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। এরপরে আমরা কী করবো, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, অবতল দর্পণ আছে, বক্রতা ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে, বক্রতা কেন্দ্র থেকে যে মেরু পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, বক্রতা কেন্দ্র আর মেরু এই পর্যন্ত মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলবো, বক্রতা ব্যাসার্ধ। সেই বক্রতা ব্যাসার্ধটাকে, ব্যাসার্ধ ইংরেজি কি রেডিয়াস, তো এটাকে আমি আর দিয়ে ডিনোট করি, আর বা সিপি বা ব্র্যাকেটে আমি আর দিয়ে ডিনোট করতে পারি, আর সরি এটা না, অবতল দর্পণের ক্ষেত্রে আর, এটার ক্ষেত্রে কী হবে, এটা হবে ওর বক্রতা ব্যাসার্ধ আর বা আর, ঠিক আছে। এই যে সমতল দর্পণ রয়েছে, এই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে, সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, কিন্তু সিটা কোথায় রয়েছে, সিটা অসীমে রয়েছে কি না, এই সিটা অসীমের থাকার কারণে কী হবে, এর বক্রতা ব্যাসার্ধটাও কী হবে, অসীমে হবে, অসীম হবে, ঠিক আছে। বক্রতা কেন্দ্র হলো, মেরু হলো, বক্রতা ব্যাসার্ধ হলো, আর কি বাকি আছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ মানে কি, এই যে পোল রয়েছে এবং কিছু বক্রতা কেন্দ্র রয়েছে, এই মেরু এবং বক্রতা কেন্দ্রের যে সংযোজক সরলরেখা, সেটাই কি আমাদের প্রধান অক্ষ। এই মেরু এবং কেন্দ্র, বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখা কোনটা হবে, এটাই হবে, এটাই কি আমাদের প্রধান অক্ষ, বি নাম দিলাম, ঠিক আছে। এই প্রধান অক্ষ, সরি মেরু এবং বক্রতা কেন্দ্র এদের মধ্যবর্তী যে সংযোগ সরলরেখা, এটাই হবে, এটা কি আমাদের প্রধান অক্ষ, বি নাম দিলাম। এই সমতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ কী হবে, এই মেরু এবং বক্রতা কেন্দ্র রয়েছে কোথায়, অসীমে রয়েছে, এই মেরু এবং প্রধান অক্ষের সমান্তরাল যে সরলরেখা, সংযোগ সরলরেখা কী হবে, এটাই হবে প্রধান অক্ষ, এই নাম দিলাম কি বি, ঠিক আছে। তো সমতল দর্পণের প্রধান অক্ষ কি বি, অবতল দর্পণের ক্ষেত্রে কি বি, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি প্রধান অক্ষ বি। এবার আমরা কী করবো, উন্মেষ। উন্মেষ কি, আচ্ছা আমরা আগে বলে দিই, উন্মেষ হচ্ছে দু প্রকার হয়, একটা রৈখিক উন্মেষ, একটা হচ্ছে কৌণিক উন্মেষ। এই উন্মেষ যেটা বলছি না, এটাই হচ্ছে আমাদের কি রৈখিক উন্মেষ বা রৈখিক উন্মেষ লিখে দিচ্ছি, রৈখিক উন্মেষ। এই উন্মেষ কি, আচ্ছা একটা দর্পণের প্রান্তবিন্দু মানে কি শেষের বিন্দু, এই দর্পণের প্রান্তবিন্দু কি, এটা নাম দিলাম এম, আর এটা প্রান্তবিন্দু, এটা নাম দিলাম এম ড্যাশ, ঠিক আছে। এম আর এম ড্যাশ কি এটা প্রান্তবিন্দু, আর এই দর্পণের প্রান্তবিন্দু কি এম ড্যাশ, এটা ঠিক আছে। এই দর্পণের প্রান্তবিন্দু কি, প্রান্ত মানে শেষের বিন্দু, এটা এম ড্যাশ, ঠিক আছে। এই যে প্রান্তবিন্দু আছে, এই দর্পণের প্রান্ত বিন্দুদের মধ্যে সংযোজক সরলরেখা, এই প্রান্তদের মধ্যে সংযোজক সরলরেখা কি, এটা তো সংযোজক সরলরেখা, ঠিক আছে। এর মধ্যে সংযোজক সরলরেখা কি, এটা তো সংযোজক সরলরেখা, এর মধ্যে সংযোজক সরলরেখা কি, এটাই। এই প্রান্ত দুইয়ের মধ্যে যে প্রান্ত বিন্দু দুটার মধ্যে যে সংযোজক সরলরেখা, এটাই আমাদের কি উন্মেষ বা রৈখিক উন্মেষ। তার মধ্যে এর ক্ষেত্রে কি এম ড্যাশ, এর ক্ষেত্রে কী হবে এম ড্যাশ, আর এর ক্ষেত্রে কী হবে এম ড্যাশ। এবার আসছে আমরা কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ, ঠিক আছে। এই সমতল দর্পণের ক্ষেত্রে কৌণিক উন্মেষ হয় না,
ঠিক আছে, কেন এর বক্রতা কেন্দ্রটা কি অসীমে রয়েছে, তাই এর বক্রতা কেন্দ্রে কৌণিক উন্মেষ এর ক্ষেত্রে কি হয় না। ঠিক আছে, এর বক্রতা কেন্দ্র এখানে রয়েছে, এর বক্রতা কেন্দ্র অসীমে থাকার ফলেই হয় না। ঠিক আছে, আর এর ক্ষেত্রে কী হয়, বক্রতা কেন্দ্র রয়েছে এখানে, আর এখানে রয়েছে এম এম ড্যাশ। ঠিক আছে, এম আর এম ড্যাশ কি প্রান্তবিন্দু, অবতল দর্পণের প্রান্তবিন্দু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে কি কৌণিক উন্মেষ। এদের প্রান্তবিন্দু এবং মধ্যবর্তী কোণ কি কোনটা, এম আর সিকে যদি যুক্ত করি আর এম ড্যাশ আর সিকে যুক্ত করি তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা হচ্ছে, এটা হচ্ছে ওর মধ্যবর্তী কোণ। এই কোণটাকে কি বলে আমাদের কৌণিক উন্মেষ। তাহলে কি এম সি এম ড্যাশ, এম সি এম ড্যাশ এটা কি ওর অবতল দর্পণে কৌণিক উন্মেষ। আর কি উত্তল দর্পণে কৌণিক উন্মেষ কি এম সি আর এম ড্যাশ যুক্ত করলাম, এম সি যুক্ত করলাম না, এম 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 ড্যাশ সি যুক্ত করলাম, তাহলে এটা হচ্ছে ওর কৌণিক উন্মেষ। তাহলে কি এম সি এম ড্যাশ। ঠিক আছে, কৌণিক উন্মেষ, রৈখিক উন্মেষ, প্রধান অক্ষ, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরু এসব বোঝা গেছে তাহলে। ঠিক আছে, এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো হচ্ছে ফোকাস কি, ফোকাস দূরত্ব বা মুখ্য ফোকাস কি। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে কি অবতল দর্পণের মুখ্য ফোকাস। আর একটা কি উত্তল দর্পণের মুখ্য ফোকাস। আচ্ছা, অবতল দর্পণের মুখ্য ফোকাস পড়তে গেলে অবতল দর্পণের মুখ্য ফোকাস সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো অবতল দর্পণের মুখ্য ফোকাস সম্পর্কে পড়তে গেলে আমাদের কী করতে হবে, একটা অবতল দর্পণ বানাবো আগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এদিকটা কি ঘষা, যেটা নিচু দিক সেদিকে কী করবে আলোক রশ্মি পড়বে। এর একটা কী থাকবে পোল থাকবে পি, আর একটা কি বক্রতা কেন্দ্র থাকবে। বক্রতা কেন্দ্র বোঝানোর আগে আমাদের কী আর্ট করতে হবে, আমাদের একটাকে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস আর বানাবো। ধরো এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র বা সি। ঠিক আছে, আমাদের মুখ্য ফোকাস বার করার ক্ষেত্রে কী করবো, আমাদের একগুচ্ছ বা একের অধিক বা একগুচ্ছ আলোক রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো। সমান্তরাল মানে কি দুটা রশ্মি কখনো ছেদ করবে না, এর সমান্তরালে, মানে এটা সমান্তরাল কী হবে, এটা একটা রশ্মি, এর সমান্তরাল কী হবে, এটা একটা রশ্মি। আমি আরও রশ্মি আর্ট করতে পারি, কিন্তু আমি দুটাই বানাবো কি বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এই প্রধান অক্ষের সমান্তরালে এই চিহ্নটার মানে কি এদিক দিয়ে রশ্মিটা গেছে, এদিক দিয়ে রশ্মিটা গেছে। ঠিক আছে, এই প্রধান অক্ষের সমান্তরালে দুটো রশ্মি ফেললাম, ফেলার ফলে কি হয়েছে, এটা কি করবে এই নিচু দিকটা আছে কি না, এই নিচু দিকের দিকে এই রশ্মিটা চলে আসবে। এটা প্রধান অক্ষ যে আছে এই প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে রশ্মিটা যাবে, এবং এই নির্দিষ্ট বিন্দুতে দুটো রশ্মি মিলিত হয়েছে না, এই যে দুটা বিন্দু, এটাকে কি বলে আমাদের মুখ্য ফোকাস। প্রধান অক্ষের সমান্তরালে যদি এক বা একাধিক বা একগুচ্ছ আলোক রশ্মি ফেলে কি না, তো ফেলার ফলে কী হবে আমাদের বক্রতা কেন্দ্র প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের একটা বিন্দুতে ওই আলোক রশ্মিগুলো ছেদ করবে। যে রশ্মিতে যে বিন্দুতে ছেদ করবে বা মিলিত হবে সেই রশ্মিটা, সেই বিন্দুটাকে বলবো কি অবতল দর্পণের মুখ্য ফোকাস। এখানে মুখ্য ফোকাস, ফোকাস মানে কি এফ, তো এই এটাকে কী দিয়ে লিখি এফ দিয়ে। ঠিক আছে, তো অবতল দর্পণের মুখ্য ফোকাস বোঝা গেল। এবার কি আমরা বলবো ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি, ফোকাস দৈর্ঘ্য বা দূরত্ব কি, এই যে মেরু রয়েছে, মেরু এবং ফোকাস বিন্দু, এই মেরু এবং ফোকাস বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব এটাকেই বলে কি ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যেটাকে আমরা কি ছোটো হাতের অ্যাপ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, যেটাকে ছোটো হাতের অ্যাপ দিয়ে ডিনোট করি কি মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই কি আমাদের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। ঠিক আছে, এটা কি হলো অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস হলো। এবার আমরা করবো উত্তল দর্পণের মুখ্য ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস, উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস কি, উত্তল দর্পণ বানাবো আগে। উত্তল দর্পণে কোথায় আলো পড়বে, উঁচু জায়গাটাতে, মানে কি এই জায়গাটাতে, তাহলে এটা কি হবে এবড়ো খেবড়ো হবে।
আঁকানোর ক্ষেত্রে আমরা কী করবো আগে, এটা কী হয় পোল, আমাদের একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ আঁকাবো, ঠিক আছে, তাহলে এটা প্রধান অক্ষ। এটার কি বক্রতা কেন্দ্র হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে গোলকের অংশ, প্রধান বক্রতা কেন্দ্র কোথায় হবে, এখানে হবে সি, ঠিক আছে। আমরা রশ্মি কোথায় ফেলবো, এখানে তো ফেলতে পারবো না, এদিকে তো ফেলতে পারবো না, কারণ এটা কি এবড়ো খেবড়ো জায়গা, ফেলতে গেলে আমাদের কী হবে, এই জায়গাটাতে ফেলবো। আমরা কী ফেলবো, আমরা প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো। এই প্রধান অক্ষের সমান্তরালে ফেললাম আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলার ফলে কী হবে, এগুলো কী হবে, নিচের দিকে বেঁকে যাবে। এদের নিচ কোন দিকে, এই দর্পণটা নিচের দিকে, এর দর্পণটা এদিকে, নিচের দিকে বেঁকে যাবে, ঠিক আছে, এভাবে বেঁকে যাবে, দেখি এদিক দিয়ে বেঁকে যাবে। এটাতে কী হলো, আপাতিত হলো এখান থেকে, আর এখান থেকে কী হলো, এটা হচ্ছে আপাতন বিন্দু, এখান থেকে প্রতিফলিত হলো, এখানে আপাতন বিন্দু, এটাতে প্রতিফলিত হলো, ঠিক আছে। এখানে আপাতন হলো, সরি এটা আপাতন বিন্দু, এটা কি এখান থেকে আপাতিত হলো, এটা হচ্ছে আপাতন বিন্দু, এখান থেকে আপাতিত হলো, ঠিক আছে। তাহলে দেখো এই বিন্দুটা কি এখান থেকে এদিকে চলে গেল, এদিকে গেল বা নিচের দিকে চলে গেল, ঠিক আছে। এই যে আছে আমাদের, এখানে যদি আমি একটা চোখ রাখি, এখানে চোখ রাখি, বা এখানে যদি আমি চোখ রাখি, তাহলে কী দেখবো, আমাদের মনে হবে কি এই যে রশ্মিটা রয়েছে না, এই রশ্মিটা মনে হয় এই পয়েন্ট থেকে এসেছে, এই পয়েন্ট থেকে, বা এখান থেকে যদি আমি দেখি তাহলে মনে হবে কি আমাদের এই রশ্মিটা মনে হয় এই পয়েন্ট থেকে আসছে, ঠিক আছে। এই পয়েন্ট থেকে আসছে মানে কি, মানে এই পয়েন্ট থেকে কী হচ্ছে, রশ্মিটা আপাতিত হচ্ছে, মানে কি আপাতিত হচ্ছে মানে কি, আমাদের মনে হচ্ছে যে এই বিন্দু থেকে এসেছে, মানে আমাদের মনের এটা ধারণা। কী হয়েছে, আমাদের এখান থেকে আপাতিত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, সেটাকে কি বলবো আমরা, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। অপসৃত মানে কি, আমাদের যা ধারণা যে এখান থেকে অপসৃত হচ্ছে, কিন্তু আসলে এখান থেকে অপসৃত রশ্মিটা এখান থেকে আসছে না, আসছে কোথা থেকে, এখান থেকে। তাহলে এই বিন্দুটাকে কী বলবো আমাদের, যেখান থেকে আসছে মনে হয় সেটাকে আমরা বলবো কি উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস, ঠিক আছে। উত্তল দর্পণের মুখ্য ফোকাস কি, আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে কিছু আলোকরশ্মি ফেলি, সমান্তরাল আলোকরশ্মি ফেলি, তাহলে ফেললে কী হবে, আমাদের মনে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোকরশ্মিগুলো আসছে বলে মনে হবে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে কী বলবো, অবতল দর্পণের মুখ্য ফোকাস, যেটাকে আমরা কী দেবে অ্যাপ দিয়ে ডিনোট করি। এই যে অবতল দর্পণের উত্তল দর্পণের মুখ্য ফোকাস, এই যে উত্তল দর্পণের মুখ্য ফোকাস এবং এই মেরুর মধ্যবর্তী দূরত্বটাকে কী বলবো আমরা, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যাকে আমরা অ্যাপ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ও উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বকে, যেটাকে আমি কী করি অ্যাপ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এটাকে অ্যাপ পিটাই হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব, ঠিক আছে। এখানকার ফোকাস দূরত্ব কোনটা, অ্যাপ পি, ঠিক আছে। এই যে এবার আমরা দুটো জিনিস সম্পর্কে জানবো কি, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। সদ্বিম্ব কি, যখন কোনো একটা ইমেজ বা ছবি বা মিররের যে আমরা সেলফি ছবি তুলি কি না, কোনো একটা ছবি বা ইমেজ, যেটাকে আমরা ভালো ভাষায় বলি প্রতিবিম্ব, ফিজিক্সের ভাষায়, ঠিক আছে। এই যে প্রতিবিম্ব যখন দুটা নির্দিষ্ট বা কিছু আলোকরশ্মির মিলিত হওয়ার ফলে তৈরি হয়, সেটাকে বলবো সৎ প্রতিবিম্ব। মানে এক বা একাধিক আলোকরশ্মি আছে, এই আলোকরশ্মি মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি সদ্বিম্ব, ঠিক আছে। আর যেই আলোকরশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে বা আমাদের ধারণা যে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে, যার ফলে একটা বস্তু তৈরি হচ্ছে, বস্তুকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে ধারণা, যে মনে হওয়ার ধারণা, সেটাকেই বলবো কি অসদ্বিম্ব। সেক্ষেত্রে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা কি অসদ্বিম্ব, ঠিক আছে। যখন মিলিত হচ্ছে তখন কি সদ্বিম্ব, আর যখন আমাদের ধারণা যে তৈরি হচ্ছে সেটা কি বলবো কি অসদ্বিম্ব, ঠিক আছে। তাহলে কখন সদ্বিম্ব গঠিত হয়, কখন অসদ্বিম্ব গঠিত হয়। সদ্বিম্ব মানে কি রিয়াল ইমেজ, আর অসদ্বিম্ব কি রিয়াল ইমেজ না, যেটা আমাদের মনে হচ্ছে যে এটা তৈরি হচ্ছে। সদ্বিম্ব কি, যেমন কি অবতল দর্পণের ক্ষেত্রে কি রশ্মিগুলো মিলিত হয়েছে, তাহলে কি সদ্বিম্ব কার ক্ষেত্রে হবে, অবতল দর্পণের ক্ষেত্রে। আর অসদ্বিম্ব কি কার ক্ষেত্রে হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে। কারণ কি এক্ষেত্রে রশ্মিগুলো মিলিত হয়নি, এগুলো তো এদিকে চলে গেছে, আমাদের মনে হচ্ছে কি এখানে চোখ রাখার ফলে মনে হচ্ছে যে এই রশ্মিগুলো এই পয়েন্ট থেকে এসেছে, তাই আমাদের কি বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে কি আমাদের অসদ্বিম্ব গঠিত হবে।
ঠিক আছে। এই যে আমাদের ফোকাস দৈর্ঘ্য, এটাকে আমরা বলি এফ, আর এটাকে বক্রতা কেন্দ্র, ঠিক আছে, যেটাকে আমাকে বক্রতা কেন্দ্র, এটাই পোল, এদের মধ্যবর্তী দূরত্ব কি আর, ঠিক আছে। এই এফ এবং আর, এফটা কি ফোকাস দূরত্ব আর আরটা কি বক্রতা ব্যাসার্ধ, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে কি আর সমান সমান 2f, ঠিক আছে। এই আর মানে কি এই বক্রতা ব্যাসার্ধটা কী হবে? ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। মানে কি এই বক্রতা কেন্দ্র কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কোনটা? এটা। এই পুরোটা কী হবে? এই ফোকাস দৈর্ঘ্য রয়েছে, এই ফোকাস দৈর্ঘ্য কি দ্বিগুণ হবে, মানে এটা ডবল হবে এটা, ঠিক আছে। মানে এটা পুরোটাই এর ডবল হবে, এমনকি এটা পুরোটাই কী হবে? এর ডবল হবে, এইটুকুর ডবল হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে দুটো দর্পণের ক্ষেত্রে, একটা কি অবতল দর্পণের ক্ষেত্রে, আর একটা কি উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে, ঠিক আছে। এটা 3 নম্বরের কোশ্চেন আছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা পড়ব হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মধ্যে যে আমাদের প্রমাণগুলা, সে বিষয়ে পড়বো, ঠিক আছে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।